জসিম খান এখন পর্যন্ত আজকে বেশ ভালো বোলিং করেছে। আজকে এই ওয়ানডে ম্যাচে 4 ওভার বোলিং করে 17 রান দিয়ে একটি উইকেট পেয়েছে এবং তার লেগ স্পিন বলে যদিও সে শুরুর দিকে 2টা বাউন্ডারি খেয়েছিল, কিন্তু মূলত রান কিন্তু এসেছে সিঙ্গেলের মাধ্যমে। সেই কারণে এত টাইট ফিল্ডিং আমরা দেখতে পাচ্ছি। একটা দারুণ বল ছিল ইন সুইং, দুঃখিত, একটা গুগলি বল ছিল এবং এই গুগলি বলটা ব্যাটসম্যান ঠিক এক্সপেক্টই করতে পারেনি যে এই ধরনের গুগলি বল হবে। পরপর 2টি গুগলি বলে আমরা দেখলাম যে ব্যাটসম্যান সুলতানা পরাস্ত হলেন। এবার একটি একদম অফ স্টাম্পের উপরে টাইট লেন্থের লেগ স্পিন বল ছিল এবং সেটাই আমি বলছিলাম যে খুব এগ্রেসিভ ফিল্ডিং সেট করা হয়েছে, যার কারণে একদমই সিঙ্গেল বের করতে পারছে না এই দলের খেলোয়াড়রা। এবং সেই সাথে একটি মেইডেন ওভার, এবারে কোনোই রান আসেনি। টানা ষষ্ঠ ওভার করছে জসিম। একটা ভুল ঢাকা টিম করেছিল আগের ম্যাচে, টি-20 ম্যাচে। সেটা হচ্ছে যে তারা জসিমকে একদমই বোলিং বলতে গেলে দেয়নি এবং সেই কারণে তারা 17 ওভারে যখন জসিমকে বল দেয় ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে এবং সেই ভুলটা অনেকটা শুধরে তারা নিয়েছে। আজকে পাওয়ার প্লের ভিতরেই জসিমকে তারা বল দিয়েছে এবং সেই ডিসিশনটা যে ভালো ছিল বলতেই হবে, কারণ আমরা যদি দেখি যে 5 ওভার বল করে 18 রান দিয়েছে জসিম, অর্থাৎ বাকিরা করেছে 12 ওভার, 12 ওভারে তারা দিয়েছে 62 রান। তো জসিম যদি এই টাইটটা না দিত এবং উইকেটটা না দিত তাহলে কিন্তু রান আরো বেশি হতো মাদারীপুরের। আরো দুইটি আমরা টাইট রান দেখে ফেললাম, যেই জন্য এই ফিল্ডারটি রাখা হয়েছে, কিন্তু ব্যাটসম্যানরা কোনো রকমে ব্যাটে লাগিয়ে দৌড়টা মারছে। তিনটি সিঙ্গেল আমরা দেখলাম এবং আমার ধারণা ফিল্ডিংয়ে আরেকটু পরিবর্তন আমরা দেখব এবং সেটাই দেখছি যে মিড অন এবং মিড অফের ফিল্ডার থেকে আরেকটু কাছে আনা হয়েছে। এবং ওভারের শেষ বল, এই বলে কিন্তু আর কোনো রান হয়নি। 6 ওভার টানা বোলিং করার পর একটু বিরতি জসিমকে দেওয়া হয়েছিল। এবার সে আবারও ফিরে এসেছে। খুবই টাইট লাইন এন্ড লেন্থে বল করে যাচ্ছে। এবার একটু ক্যাচের মতো এসেছিল, তবে ফিল্ডার থেকে একটু দূরে থাকার কারণে সেটা আর হয়নি। এবার বাউন্ডারি হয়ে যাবে, দুজন ফিল্ডারের মাঝ দিয়ে বল চলে গেল সীমানার বাইরে। আসলে ম্যাচের 25তম ওভারে সে এতটা এগ্রেসিভ ফিল্ডিং সেট করে রাখলে আসলে 4 খেতেই হবে, এটা আসলে কিছু করার নেই। তো আমরা ঢাকা টিমকে হয়তো দেখবো যে কোনো পরিবর্তন আনতে ফিল্ডিংয়ে। মাদারীপুরের দলের কলিং খুব ভালো এবং রানিং বিটুইন দ্য উইকেটও খুব ভালো। খুব ফাস্ট এবং খুব দ্রুত তারা কল করে ফেলে, যে কারণে দুজন ব্যাটসম্যানই এখনো পর্যন্ত তারা রান আউট কেউ হয়নি, যদিও প্রচুর টাইট রান তারা নিয়েছে, কিন্তু কাউকে আমরা রান আউট হতে দেখলাম না। এবং সেই একটি ওভারের পর জসিমকে 40 ওভার পর্যন্ত আর বোলিং দেওয়া হয়নি। 7 ওভারে 25 রান, একটি মেডেনের পরে আবারও পাওয়ার প্লে এসেছে এবং ফিরে এসেছে জসিম খান। 190 রানে 6টি উইকেট পড়ে গেছে মাদারীপুরের। আবারও দেখতে পাচ্ছি যে কোনো রকমের ব্যাটে লাগিয়ে তারা দৌড়টা মারছে, যেটা কারণে তারা এত ভালো রানিং বিটুইন দ্য উইকেটের কারণেই তারা কিন্তু আজকে এত দূরে এসেছে।
লেন্থে অনেকক্ষণ পর একটা পরিবর্তন দেখলাম আজকের ম্যাচের। আমার মনে হয় তার বোলিংয়ের 60% বলই একই জায়গায় ফেলেছিল জসিম, কিন্তু শেষ 10 ওভারে সেটা কাজে নাও লাগতে পারে। এই কারণে কিছুটা পরিবর্তন আমরা এখন দেখছি। এবার কিন্তু স্টাম্পে যদি ডিরেক্ট হিট হতো তাহলে রান আউট হওয়ার একটা সম্ভাবনা ছিল, তবে ডিরেক্ট হিট করতে পারেনি, এই কারণে বেঁচে গেল সাহা। এখন ব্যাটিং করছে আলতাফ। আলতাফও ব্যাটে জাস্ট কোনো রকমের লাগিয়ে কিন্তু দৌড়টা মারলো। একটা কট বিহাইন্ডের অ্যাপেল, তবে আসলে ব্যাটে লাগেনি, এটা আমরাও টের পেয়েছিলাম। আবারও একটি ওভারের পরেই জসিমকে বাদ দেওয়া হয়েছে এবং 50তম ওভারে তাকে ফেরত আনা হয়েছে, যেটা আমরা দেখছিলাম যে 190 ছিল 40 ওভার শেষে। তো জসিমকে বাদ দিয়ে যাদেরকে রাখা হয়েছিল তারা কিন্তু প্রচুর রান দিয়েছে, 50টা রান তারা দিয়েছে, যেটা হয়তো থামানো সম্ভব হতো, কিন্তু ক্যাপ্টেনের গাফিলতির কারণে সেই জিনিসটা হলো না। পরপর দুটো ডট বল, এবং এই জিনিসটাই বলছিলাম যে আজকের ম্যাচের সেরা বোলার ঢাকা টিমের জন্য কিন্তু জসিম। উইকেট হয়তো সে কম পেয়েছে, কিন্তু রানের খাতাটা সে একদম কমপ্লিটলি চেপে রেখেছিল, কোনো রানই সে আঘাতে দেয়নি। তো সেই অনুযায়ী সে যদিও 9টি ওভার সে করেছে এবং এখন এটি 4 খেয়ে গেল, তবে প্রচুর ডট বল দিয়ে মাদারীপুর দলকে একটা প্রেসারের উপরে রাখতে পেরেছে। ম্যাচের শেষ বল, মোকাবেলা করছে গাউস, এবং এটি ডট বল। ম্যাচের শেষ বল একটি ডট বল হিসেবে শেষ হলো। শেষ ওভারে মাত্র 5 রান এসেছে, বলতেই হবে যে ভালো বোলিং ছিল নবাগত খেলোয়াড়ের সাইড থেকে। এবার ব্যাটিংয়ে এসেছে ইউসুফ কুগলেচিন, এবং সেই সাথে ওপেনিং পার্টনার হিসেবে আমরা দেখতে পাচ্ছি আমাদের তরুণ খেলোয়াড়কে। 252 রানের একটি টার্গেট নিয়ে খেলছে তারা, এবং প্রথম বলেই মিড উইকেট দিয়ে 6, গুড লেন্থের বল ছিল, এবং এই বলটি কি করে কোন দিকে যায় কোনো কিছুই দেখার জন্য অপেক্ষা করলো না খান। পরপর 2 বল এবং লেগ স্টাম্পের উপরে বল, যেটা খুব একটা স্মার্ট ডিসিশন না, কারণ লেগ সাইডে বাউন্ডারিতে কিন্তু কোনো ফিল্ডার নেই, তাই লেগ স্টাম্পের উপরে বল করার কোনো মানেই আসলে নেই। এবার আমরা দেখলাম যে শর্টিশ বলটি আবারও লেগ সাইডে খেলার চেষ্টা, তবে ব্যাকফুটে খেলা দরকার ছিল, যেটা ব্যাটসম্যান ভুল করেছে, ফ্রন্ট ফুটেই খেলতে চাচ্ছিল। এটা ফ্রন্ট ফুটে খেলার মতো একদমই বল ছিল না। এবার একটি কাভার ড্রাইভ চলে যাচ্ছিল চমৎকার ভাবে মাটি কামড়ে, তবে ফিল্ডারও ঝাঁপিয়ে পড়ে বলটি থামিয়ে দিলেন। প্রথম ওভারে অলরেডি 13টি রান এসেছে, ভালো শুরু বলতেই হবে বাংলা ঢাকা টিমের জন্য। এবং শেষ বলে একটি চমৎকার 4-এর মার, শর্টিশ বল ব্যাকফুটে জাস্ট গাইড করে দিলেন থার্ড ম্যান ডিপ স্কোয়ার অঞ্চল দিয়ে। 2 ওভার শেষে 21 রান এবং একটি উইকেট কিন্তু পড়ে গেছে। ঢাকা টিমের ব্যাটিং আমি বলবো যে অত্যন্ত নিম্নমানের। গত ম্যাচে আমরা দেখেছিলাম যে জসিম 105 রান করেছে, এবং তারপরও ঢাকা 158 রানে অল আউট হয়ে গিয়েছিল। তো বলতে হবে যে আজকের ম্যাচ যদি জিততে চায় তাহলে হয়তো জসিমকে 150 থেকে 180 রান করতেই হবে, নাহলে হয়তো তারা জিততে পারবে না। আবার একটু হুক শট এবং দারুণ 6, আগের শটটিও দেখার মতো ছিল, এবারও দেখলাম যে ঠিক ব্রায়ান লার স্টাইলে এক পা উঠিয়ে 6-এর মার আমরা দেখতে পেলাম জসিমের ব্যাট থেকে। তাওসিফ তার তৃতীয় বলটি করছে,
আবারও গ্যাপ দিয়ে ঠেলে দিলেন জসিম। চমৎকার প্লেসমেন্ট এবং শুধুমাত্র প্লেসমেন্টের কারণেই এই সহজ 4টি চলে আসলো। এবার একটি কাভার ড্রাইভ, লফটেড কাভার ড্রাইভ, যেটা চলে গেল সীমানার বাইরে এবং সেই সাথে আরো 6 রান যুক্ত হলো জসিমের স্কোরে। পুনরায় একটি শর্টিশ বল এবার পুল করেছেন ডিপ মিড উইকেট দিয়ে, বল চলে গেল সীমানার বাইরে। বোলার তৌসিফ ঠিক বুঝতে পারছেন না যে কি করলে এই ব্যাটসম্যানকে ঠেকানো বা থামানো সম্ভব হবে। আমার ধারণা শুধু একটা জিনিসই করার আছে, তা হচ্ছে অন্য ব্যাটসম্যান যে আছে অপর সাইডে তাকে স্ট্রাইকে নিয়ে আসা এবং সেই সাইড দিয়ে উইকেট ফেলা একটা একটা করে। ব্যাটে লেগেছে, সুন্দর একটি বল ছিল সাহার। সাহার বলে ভালো সুইং পাচ্ছে। দারুণ একটি কভার ড্রাইভ, তবে শর্ট কভারের ফিল্ডার প্রস্তুত, কোনো রান হয়নি। এইবার উড়িয়ে মারতে চেয়েছিলেন, সম্পূর্ণভাবে পরাস্ত হলেন জসিম খান। তসিফ হয়তো তার লাইন লেনটা পেয়েছেন যেটা তিনি চাচ্ছিলেন। আবারও হুক করার চেষ্টা, অফ স্টাম্পের অনেক বাইরের বল, একদমই লাগেনি। কোথাও যদি লাগতো আমার মনে হয় ক্যাচ হয়ে যেত। এবার একটি স্কোয়ার কাট, একদম গ্যাপ দিয়ে চলে গেল বাউন্ডারির বাইরে, 4টি রান। এবার একটি ব্যাকফুট কাভার ড্রাইভ দেখতে পেলাম, খুব কঠিন একটি শট আসলে বলতেই হবে। ব্যাকফুট থেকে এতটা স্ট্রেংথ পাওয়া কঠিন এবং সেই সাথে জসিম খান তার প্রথম ওয়ানডে ম্যাচেও 50 পেয়ে গেলেন। আবারও একটি ব্যাকফুট কাভার ড্রাইভ এবং একই ধরনের রেজাল্ট, পরপর দুটি ব্যাকফুট শটের 6। খুব কঠিন, খুব ভালো টাইমিং হওয়া লাগে এই ধরনের শটে, না হলে কিন্তু বলটি কোথাও যায় না। এবং ব্যাক হাতের ব্যাক যে আর্মটা, পিছনে যে হাতটা থাকে সেটা দিয়ে থেকে অনেক স্ট্রেংথ জেনারেট করা লাগে। এবার একটু ক্যাচের মতো উঠেছিল, তবে থার্ড ম্যান ফিল্ডারের পাশ দিয়ে চলে গেল সীমানার বাইরে। আরও 4টি রান। বলটি ভালো ছিল বলতেই হবে। আবারও একটি স্কোয়ার কাট, এবার ফিল্ডার আছে ঝাঁপিয়ে পড়েছিল, তবে একটি অকওয়ার্ড বাউন্স শেষ মুহূর্তে, যার কারণে বলটি থামাতে পারেননি। এবার সরাসরি ফিল্ডারের হাতে দিয়ে দৌড়, রান আউট হয়ে যাওয়ার একটা সমূহ সম্ভাবনা। আমরা গোমেজকে দেখছিলাম, গোমেজ কোথায় জানি লুকিয়েছিল, অনেক দেরিতে এসে শুরু করেছে দৌড়ানো, যার কারণে সে ইজিলি রান আউট হয়ে যেত যদি একটা ভালো থ্রো হতো। আমরা এখন একজন লেফট আর্ম স্পিনারকে দেখতে পাচ্ছি। প্রথম বলেই উড়িয়ে মেরেছেন জসিম এবং 6 রান পেয়ে গেলেন, তবে রিস্কি শট ছিল বলতেই হবে। দুইজন ফিল্ডার আছে লেগ সাইডে, যে কারো হাতে পৌঁছতেই পারত। প্লেসমেন্টটা খুব ভালো ছিল, তবে আমরা জানি যে এই ধরনের শটে একটু 19-20 হলেই আউট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে।
এবার আউট হওয়ার সম্ভাবনা এবং আউট। ব্যাকফুট শট আমরা বলছিলাম যে টাইমিং স্ট্রেংথ খুব ভালোভাবেই যদি না আসে তাহলে ক্যাচ উঠে যায়, এবং সেটাই আমরা দেখলাম যে শর্ট কাভার অঞ্চলে ক্যাচ দিয়ে ফেরত যাচ্ছেন জসিম। 23 বলে 74 রান করেছেন এবং ইনিংস হিসেবে খারাপ না, তবে ঢাকা টিমের যে অবস্থা, এবং সেটাই আমরা দেখলাম যে একদম শেষ উইকেটে জয়লাভ করেছেন ঢাকা টিমের ব্যাটসম্যানরা। শেষ পর্যন্ত টেনশনে রেখেছিলেন ফ্যানদেরকে। ও একদম 46 ওভার পর্যন্ত খেলে অবশেষে তারা পৌঁছেছেন জয়ের লক্ষ্যে, এবং প্রথম জয়ের স্বাদ পেল জসিম খান। সেই সাথে এখন আমরা তার ক্যারিয়ারের 2টি ম্যাচ দেখে ফেললাম। এই ম্যাচেও সে তার টার্গেট মিট করেছে, যেই কারণে তার পারফরমেন্স কিছু বেশ ইমপ্রুভ করেছে। আমরা দেখতে পাচ্ছি যে মূলত বোলিংয়ে তার পারফরমেন্স খুব ভালো ইমপ্রুভ করেছে, ফিল্ডিংয়েও করেছে কিছুটা। তো আমরা পরবর্তী ম্যাচ দেখার আগে একটি বিরতি নিয়ে নেব, এবং পরবর্তী ম্যাচ দেখার আমন্ত্রণ থাকলো। আমরা দেখব যে জসিম খান তার ক্যারিয়ারে কত দূর যেতে পারে।